জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করলেন কেন, এই ব্যাপারটি নিয়ে আমার মাথায় ঢুকছে না, কোনো কারণেই ঢুকছে না। এবং সেখান থেকে বাংলাদেশ কি অর্জন করলো সেটা আমি, কেন বাংলাদেশের কোনো মানুষই এটা নিয়ে আলোচনা করে কুলিয়ে উঠতে পারছে না। কেন আমি একজন, আর্মি হেডকোয়ার্টারে গেল? আমাকে একটু বলবেন দাদা। এই আলোচনা আমরা আগেও করেছি, উত্তর খোঁজার চেষ্টা করেছি, সেই জন্য আপনার কাছেও জানতে চাইছি। আপনি বাংলাদেশের একজন সাংবাদিক, এত বছর ধরে বাংলাদেশে কাজ করেছেন। বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের এটাকে কি বলবেন? চালাকি বলবেন না বোকামি বলবেন যে অ্যান্টোনিও এটা চ- গুতেরেসকে নিয়ে তার আর্মির হেডকোয়ার্টারে নিয়ে যাওয়াটা? এটা এটা একটা চরম বোকামি। এবং এই মুহূর্তে বাংলাদেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে দাঁড়িয়ে জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনে তার ভারাত্মটা কমানো হলো, এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ বিষয় সেটাকে ইগনোর করার চেষ্টা করা হলো। এবং সেটাই কিন্তু তুলসী গাবার্ডের মুখ থেকে উঠে এসেছে, যে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি জাতিসংঘের মতো একটা দেশের, জাতিসংঘের মতো একটা সংস্থার প্রধান এসে তিনি অন্য কিছু করে চলে গেলেন। আমি এখানে একটা মজার গল্প, আমি আমাদের একজন এমপির একজন সাবেক এমপি, উনি বিএনপিরও নেতা, উনি একটা টক শোতে আজকে যেটা বললেন, মানে আমি এই প্রশ্নের জবাব দিছি যে এই জাতিসংঘের মহাসচিবের অর্জনটা কি। তো উনি টক শোতে কাল বলেছেন যে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরে কিছু হোক আর না হোক, হ্যাঁ। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সফলতা আছে। তো সেই সফলতাটা কি, যে উনাকে রোজা রাখিয়েছেন, উনাকে এই যে সাধারণ মানুষের সাথে ইফতার করিয়েছেন, উনাকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছেন। ঠিক। হ্যাঁ, শুধু আরেকটু সফলতা হতো যদি ওনাকে একটু টুপি পরিয়ে মুসলিম বানিয়ে দিতে পারতেন। হ্যাঁ, তো এই ছাড়া বাংলাদেশের যে যাদের উদ্দেশ্যে ওনাকে নিয়ে আসা হয়েছে সেই রোহিঙ্গা ক্যাম্পে, যে তাদেরকে তাদের পুনর্বাসন, তাদের খাদ্য সংকট এসব নিয়ে কিন্তু অ্যান্টনি গুতেরেস কিছু বলেননি। এটাই তো উনি এই কোনো মুহূর্তে দাঁড়িয়ে প্রতিশ্রুতি বড় দেন, প্রশ্ন, যে হ্যাঁ যখন উনি কোনো রাষ্ট্রসংঘের প্রতিশ্রুতি দেননি। মহাসচিব আসছেন। সেখানে সেখানে ডক্টর ইউনূসের মতো একজন, মানে ক্ষুদ্র রাষ্ট্র যাদের উপরে ভর করে এতগুলো মানুষ আশ্রয় নিয়েছেন, তারা তারা তাদেরকে, সেই ডক্টর ইউনূস যে নিজে দেশ চালাতে পারছে না, যেখানে খাদ্যের ট্রাকের পিছনে বাংলাদেশের মানুষ দৌড়াচ্ছে, খাবার কিনে নিয়ে যাচ্ছে, সেই মানে কি বলে যে সোমালিয়ার মতো পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে সে আশ্রয়দাতা রোহিঙ্গাকে মানে কি বলে যে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদেরকে সে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিচ্ছে। এবং সে বলছে আল্লাহর কাছে দোয়া করছেন, সে মোনাজাত করছেন যে তোমাদেরকে আমরা ঈদের পরে ফিরিয়ে দেবো। মানে এই যে যে মামুলি ছেলে মানুষই, এই রোহিঙ্গারা কালকে চলে যাবে মায়ানমারে, আবার আরাকান রাজ্যে ফিরে যাবে, এই টাইপের বোকামি আনারি কথাবার্তা ইউনূসের পক্ষেই বলা সম্ভব বাংলাদেশে, আর একদমই কারো তাই। এবং পক্ষে সম্ভব তুলসী না। গাবার্ডের মন্তব্যের বিরোধিতা করে যে বক্তব্যগুলো উঠে আসছে সেটা থেকেও সেটাই মনে হচ্ছে। দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে আরো বেশ কিছু খবর আমাদের সামনে উঠে আসছে, যে বিভিন্ন জায়গাতে যে ঘটনাগুলো ঘটছে। কিছুদিন আগে আইএসআই এর তরফ থেকে অফিসাররা এসেছিলেন, এবং আরো একটা খবর আমরা আজকে যেটা জানতে পারলাম, যে গুলশানের সেখানে একটা পাঁচতারা হোটেলে রয়েছেন, ইউএসএ থেকে কয়েকজন এসেছেন সেনেটর, এবং তারা বাংলাদেশে আসছেন অস্ত্র বিক্রি করতে। এই খবরটাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে নানা প্রশ্ন উঠে আসছে। এবং যারা এসেছেন, যে সেনেটর, তিনি আবার বাইডেনের একেবারে বলা যেতে পারে বাইডেনকে তিনি ফলো করেন, বাইডেনের পথে তিনি চলেন। বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছেটা কি? তুলসী গাবার্ডের বিরোধিতা করছেন, অস্ত্র কিনছেন, পাকিস্তানের পথে চলছেন, ভারতের বিরোধিতা করছেন। এটা কি এই এখানে মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের সব থেকে বড় ভুল নয়, যে তুলসী গাবার্ডের বক্তব্যের বিরোধিতা করা, ভারতের বিপক্ষে যাওয়া? এইখানে আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ ভারত যে পরীক্ষিত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী, সেই জায়গাটিতে এই মুহূর্তে মানে রাষ্ট্রীয় ভাবে নেই। কিছু মানুষের সাথে মানুষের সুসম্পর্ক, ভালোবাসা আগের মতো থাকলেও রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আর ভারত এই মুহূর্তে বন্ধু রাষ্ট্র নেই, বন্ধুত্বের জায়গায় নেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পরে প্রো পাকিস্তানি যে চক্রটি, তারাই বাংলাদেশে ঘাঁটি গেড়েছে। সেখানে আইএসআই এর নেতৃত্ব রয়েছে, সেখানে বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের নেতৃত্ব রয়েছে, যারা বিভিন্ন সময় বাংলাদেশটাতে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করেছে। একটি কথা আমি স্মরণ করিতে চাই, যে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের জামাত এবং বিএনপির একটা কোয়ালিশন সরকার ছিল। 4 দলীয় জোট নামে একটা, তিনটা ইসলামিক পার্টি আর বিএনপি, এদের নিয়ে একটা সরকার ছিল।
তো সেই সরকারের আমলে আমরা কিন্তু এই জঙ্গিবাদের উত্থান দেখেছি। সেখানে আমরা একটা সময় স্লোগান দিত একটা গোষ্ঠী, একটা রাজনৈতিক দল, খেলাফত আন্দোলন বাংলাদেশের, যে বাংলা হবে আফগান, আমরা সবাই তালেবান। তো আচ্ছা। আজ থেকে 20 বছর আগে যে বাংলাদেশের মাটিতে স্লোগান দেওয়া হচ্ছে যে আমরা হব তালিবান, বাংলা হবে আফগান, আজকে কিন্তু বাংলাদেশ আফগানের পথে। আজকে বাংলাদেশটা আফগানের পথে, এবং যারা সেই সময় বক্তব্য দিয়েছে তাদেরকে আমরা আজকে ফ্রন্ট লাইনে দেখছি, রাষ্ট্রের প্রথম সারিতে দেখছি, সরকারের বড় বড় ইফতার পার্টিতে দেখছি, রাষ্ট্রের বড় বড় প্রোগ্রাম গুলোতে দেখছি, গুরুত্বপূর্ণ পোস্ট পজিশনে দেখছি। তো সেইখানে দাঁড়িয়ে আজকের যে পরিস্থিতি, ভারত বাংলাদেশের বন্ধু এই কথাটি থেকে সরে গেছে বাংলাদেশ, মানে রাষ্ট্রীয়ভাবে। তারা এখন ভারতকে সাইজ করতে যায় পাকিস্তানের সাথে হাত মিলিয়ে, যে কারণে সেখানে আইএসআই আসছে, সেখানে সিআইএ এর লোকজন আসছে, সেখানে চায়নার একটা খেলাধুলা আছে। মানে এন্টি ইন্ডিয়ান সমস্ত শক্তিগুলোকে হাত করতে চাইছে এই মুহূর্তে বাংলাদেশের সরকার। তাদের মাধ্যমে তারা ভারতটাকে অশান্ত করতে চায়। এবং আহ, যিনি এসছেন ইউএসএ থেকে, যিনি এসছেন, তিনি মূলত এই আলোচনাটির জন্য এসছেন যে বাংলাদেশের অস্ত্র শস্ত্র দরকার, তাদের যুদ্ধ পরিস্থিতি আছে, এটা ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে আপনি কি বাংলাদেশের গ্যারি যুদ্ধ পিটারের কথা পরিস্থিতি, বলছেন? রাইট, যুদ্ধ পরিস্থিতি বিচার করছে, বিরাজ করছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশটাকে সবাই চাইবে। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে বাংলাদেশে, যে গরিবের বউ সবার ভাবি। তো বাংলাদেশের পরিস্থিতি এখন কোনো রাজনৈতিক সরকার নেই, যারা রাষ্ট্র পরিচালনা করছে এরা একটা আনাড়ি, এদের কোনো রাজনৈতিক ভিত্তি নেই, এদের কোনো জনসমর্থন নেই এবং জনসংযোগও নেই। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদের কাঁধে ছড় হয়ে বা এদেরকে প্রভাবিত করে যা খুশি তাই করা যায়, সেটা যখন বিশ্বাসের জায়গায় চলে গেছে, তখন যে পারছে সেই আসছে ভাবি ডাকতে, সেই আসছে নিয়ন্ত্রণ নিতে বাংলাদেশে। সেখানে আইএসআই আসছে, সিআইএ এর লোকজন আসছে, ওই আমেরিকান সিনেটর আসছে, পাকিস্তানের রাজনীতিবিদরা আসছে, জেনারেলরা আসছে, চীনের বড় বড় কূটনৈতিকরা আসছে। এইটাই হচ্ছে খেলা, গেম। তো এইখানে তাদের ইস্যুটাই যে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশটাকে আবার তারা আফগানিস্তান বানাতে চায়। একদম আফগানিস্তান বানিয়ে দিলে তারা মোটামুটি তাদের ষোলকলা পূর্ণ হয়। একদমই। এবং এই যে তুলসী গাবার্ডের বক্তব্যের বিরোধিতা করা চরম যে একটা বোকামো মোহাম্মদ ইউনূসের প্রশাসনের, সেটা হয়তো এখনো পর্যন্ত নিজেরাই বুঝতে পারছেন। অনেক ধন্যবাদ। মানে হ্যাঁ, আমি আমি এখানে একটি জিনিস বলতে চাই, মানে হ্যাঁ, যেহেতু বলুন। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, যে কূটনৈতিক ভাবে বাংলাদেশের এইভাবে একজন ইন্টেলিজেন্ট হেডকে, একটা বড় দেশের, এবং শুধু যে তারাই বলছে তা তো না, পৃথিবীর বিভিন্ন দেশ এখন বাংলাদেশের এই জঙ্গিবাদের উত্থান নিয়ে বলছে।